নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ বললেন তারেক রহমান। জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ গঠনের প্রতিশ্রুতি। সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে জামায়াত। ইসলামী আন্দোলনের জন্য রাখা আসন নিয়ে শিগগিরই সিদ্ধান্ত। প্রার্থিতা নিয়ে আপিল শুনানির শেষ দিনে গুরুত্ব পাচ্ছে দ্বৈত নাগরিকত্ব ইস্যু। 3 দাবিতে ইসির সামনে ছাত্র দলের অবস্থান। এবং প্লট দুর্নীতিতে হাসিনা টিউলিপ সহ 18 জনের রায় 2রা ফেব্রুয়ারি। মোহাম্মদপুরে হত্যা মামলায় নানুক তাপসের বিরুদ্ধে পরোয়ানা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জারিন। এবারে বিস্তারিত। নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে দেশের শোকের মিছিল চলতে থাকবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময়কালে তারেক রহমান জানান, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ গঠন করা হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের দৃশ্যমান বিচার না করায় অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষোভ জানান নিহতের স্বজনরা। আমার হাজবেন্ড নামাজ পড়ে বের হওয়ার সময় আসছে, তখন ওকে থানার সামনে গুলি করা হয়েছে। আমাদের মনের যে দুঃখ, যে আগুন, যে জ্বালা কেউ বুঝবে না, আপনি স্যার বুঝতে পারবেন। যেই আশা নিয়ে ইন্টারিম সরকারকে গঠন করেছিলাম, আজকে সেই আশা আমাদের পূরণ হয়নি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারায়ে তারা একবারে পথে বসে গেছে, তাদেরকে যেন সবার আগে গুরুত্বটা দেওয়া হয়। আহত নিহত এই বিচার জনাব তারেক রহমান ছাড়া কেউ করতে পারবো না। এই সময় শহীদদের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশের দাবিও জানান তারা। যারা আমাদের মাথা বিক্রি করে গিয়ে ক্ষমতার মসনদে বসেছে, তারা শহীদ এবং আহত পরিবারদের কোনো খোঁজ খবর নেয় না। ইন্টারিম সরকারের কাছে জানতে চাই, আপনারা শহীদের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করুন এবং প্রতিটি শহীদের হত্যাকারীদের বিচার এই বাংলা মাটিতে আমরা দেখতে চাই। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানের আগে ও পরে ফ্যাসিবাদী শাসনের চিত্র তুলে ধরেন। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন অপহরণের শিকার হয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল 71 সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে 2024 সালে। সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে শহীদদের আকাঙ্ক্ষার নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও জানান তিনি। ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা হতাহত হয়েছেন, তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল একটি স্বনির্ভর, একটি নিরাপদ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই পর্যায়ক্রমিকভাবে আমরা আমাদের সেই দায়িত্ব, সেই অঙ্গীকার, সেই প্রতিশ্রুতি আপনাদের সামনে এবং দেশের মানুষের সামনে ইনশাল্লাহ পূরণ করব। এই সময় আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তারেক রহমান। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সমসাময়িক রাজনৈতিক বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সন্ধ্যা 6:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামী। বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। বৈঠকের আলোচ্য বিষয় সহ নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা আমাদেরকে জানাবেন।
জেরিন কিছুক্ষণ আগে যেটুকু জেনেছি যে অতিথি ভবন যমুনায় আসবেন হচ্ছে 4 থেকে 5 জন প্রতিনিধি দল। তো এখন যেটুকু আমি আপনাকে জানাতে চাচ্ছি যে আজকের আলোচনার বিষয় হলো সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার কথা রয়েছে এবং প্রধান উপদেষ্টার সাথে ডক্টর শফিকুর রহমান উনি কথা বলবেন এবং ওনার নেতৃত্বে 4 থেকে 5 জন সদস্যের একটি প্রতিনিধি দল আসবেন এবং এখন যেটুকু জানতে পেরেছি আগের বৈঠকগুলোতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য বিভিন্ন দলগুলোর অবস্থান নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু এখন হচ্ছে আজকে যেটা হবে সেটা হচ্ছে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও হয়তো আলোচনা হবে, এটুকু আমরা জানতে পেরেছি এবং প্রধান উপদেষ্টা এবং রাজনৈতিক দলগুলোর আলাপ নিয়েও এখানে কথা হবে এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং গোষ্ঠীর প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা আগেই তারা করে এসেছেন, কিন্তু এখনও এটা শুরু হয়নি। আমি যতটুকু জানতে পেরেছি 6টা বা 6:30-এ হয়তো এই বৈঠকটি শুরু হতে পারে এবং কতক্ষণ হবে সেটা এখন আমরা জানতে পারিনি। বৈঠক শেষে হয়তো আমরা আমাদের আরও কিছু তথ্য আমরা আপনাকে দিতে পারবো। তো জেরিন, এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা পরবর্তীতে আরও কিছু তথ্য পেলে আপনার সাথে আবার যুক্ত হব। আপনাকে ধন্যবাদ। এদিকে 11 দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যাওয়ায় তাদের জন্য রাখা 47টি আসনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। দুপুরে দলটি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এর কথা জানান তিনি। এহসানুল মাহবুব বলেন 47টি আসন নিয়ে 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে 10 দল। এছাড়া 10 দলের সমন্বিত নির্বাচনী ইশতেহারের কথাও ভাবা হচ্ছে। 47টি আসন আমরা রেখেছিলাম, তো সেই আসনগুলো সম্পর্কে আমরা লিয়াজো কমিটিকে দায়িত্ব দিয়েছি। লিয়াজো কমিটি যেটা আছেন তারা সেটা বিষয়ে আলোচনা করছেন এবং সেটা একটি আলোচনা করে ওনারা সিদ্ধান্তে পৌঁছার পরে আমরা আপনাদেরকে জানাবো। চূড়ান্ত সিদ্ধান্ত হলে আপনারা জানবেন ইনশাআল্লাহ। জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি শেষ হচ্ছে আজ। শুনানিতে গুরুত্ব পাচ্ছে আলোচিত দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা। শুনানি শেষ হওয়ার পর কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। আজ 611 থেকে 645 নম্বর আপিল এবং আগের অপেক্ষমান থাকা আবেদনগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপিল শুনানি ও বাছাইয়ের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 2236 জনে। এদিকে পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ সহ 3 ইস্যুতে নির্বাচন কমিশন ঘেরাও করেছে ছাত্রদল। বেলা 11টার দিকে ইসি কার্যালয়ের সামনে অবস্থান নেয় সংগঠনটির নেতাকর্মীরা। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সন্ধ্যায় বৈঠকের কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ইসির সার্বিক বিষয় জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, শেষ দিনে আপিল শুনানি সহ বিএনপি মহাসচিবের বৈঠকের সব শেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জেরিন, প্রথমে জানিয়ে রাখি যে চূড়ান্ত প্রার্থী তালিকার বিষয়ে যে কথাটি রয়েছে, চূড়ান্ত প্রার্থী তালিকাটি আসবে না আজকে শুনানি শেষে, কারণ এরপরে আপনি জানেন যে প্রার্থীতা প্রত্যাহারের যদি জানাতে চাই আজকে দুটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। এটি হচ্ছে চট্টগ্রাম 4 আসনে যিনি বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী তার চ্যালেঞ্জ করা হয়েছিল এবং সেটি নিয়ে দীর্ঘক্ষণ আসলে সকালেও অনেকক্ষণ শুনানি হয়েছে এবং বিকেলেও দুটি অংশে বেশ খানিকক্ষণ শুনানি হয়েছে এবং এই লম্বা শুনানির পর আসলে তার প্রার্থীতা বহাল হয়েছে। এটি রয়েছে শুনানির 2 আসনে যিনি বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর, তার প্রার্থীতা কিন্তু বাতিল হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দ্বৈত নাগরিকত্ব ইস্যু এবং ঋণ খেলাপির ইস্যুতেই মূলত দেখা যাচ্ছে আজকে প্রার্থীতা বাতিলের যে একটি তালিকা আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের যে অভিযোগটা সেটা আসলে বিদ্যমান সরকার বাতিল করা হচ্ছে। এছাড়াও এখনো দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে কুমিল্লার 4 আসনের যিনি একজন বিএনপি প্রার্থী মোফাজ্জল হোসেন তাইকোবাদ, তারটাও কিন্তু এখন পেন্ডিং অবস্থায় আছে এবং সেখানে শুনানি হয়তো।
তারটাও কিন্তু এখন পেন্ডিং অবস্থায় আছে এবং কিছুক্ষণের মধ্যে শুনানি হয়তো এটি চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। সুতরাং আজকে এখন পর্যন্ত সারাদিনে প্রায় 70টি শুনানি হওয়ার কথা ছিল এবং 70টি শুনানির মধ্যে এখন পর্যন্ত প্রায় 50টির বেশি শেষ হয়েছে। তবে আরও বেশ কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে যে আপিল শুনানির পরে যে এদের বৈধতা চ্যালেঞ্জের পরে নির্বাচন কমিশন শুনানির মাধ্যমে চূড়ান্ত কী সিদ্ধান্ত দিচ্ছে সেটি দেখতে হবে। কারণ এরপরও আবার হাইকোর্টে রিট করার সুযোগ থাকছে প্রার্থীদের, তারা সেখানে রিট করবেন, প্রার্থিতা প্রত্যাহারের একটি বিষয় আছে। সব মিলিয়ে আমরা আসাদ, আপনাকে ধন্যবাদ। এবারে ভোটের প্রস্তুতির খবর। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর বাকি মাত্র 3 দিন। এ অবস্থায় আনুষ্ঠানিক না হলেও নানাভাবে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। ভোট নিয়ে সারা দেশেই চলছে উত্তাপ উত্তেজনা। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। রুবায়েত, ময়মনসিংহে কেমন দেখছেন নির্বাচনের পরিবেশ, আমাদেরকে জানাবেন। খুব সন্নিকটে কিন্তু ময়মনসিংহের যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু জমজমাট রয়েছে। তো আমরা প্রাথমিক যে প্রার্থী বাছাই, সেই বাছাইয়ের পরে যে বিষয়টি দেখতে পেয়েছি যে 65 জন প্রার্থী এখানে প্রাথমিক বাছাইয়ের টিকার পর কিন্তু যাদের প্রার্থিতা বাতিল হয়েছিল তারা কিন্তু আপিল করেছিল এবং আপনি জানেন যে আপিলে কিন্তু বেশ কিছু প্রার্থী কিন্তু তাদের বৈধতা ফিরিয়ে পেয়ে কিন্তু মাঠে আবার সরব হয়েছেন, যে কারণে কিন্তু প্রথমে যে অবস্থা ছিল তার চেয়ে কিন্তু এখন যে নির্বাচনের উত্তাপ সেটি কিন্তু বেড়েছে। তাছাড়া বিগত কয়েকদিন আগে যে জামায়াতের যে ঝুট, সেই ঝুটের যখন প্রার্থী ঘোষণা করা হয়, সেই প্রার্থী ঘোষণা করার পরেও কিন্তু আবার আরেকটি মেরুকরণ হয়েছে। তো এখন কিন্তু ময়মনসিংহের বিভিন্ন দলের প্রার্থীরা কিন্তু, স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং তারা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন এবং নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু উত্তাপ ছড়াচ্ছে। তো আপনি জানেন যে 2 দিন আগে কিন্তু ময়মনসিংহ 1 যে হালুয়াঘাট দুবার আসন, সেই আসনে কিন্তু 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে গ্যাঞ্জামের কারণে একজন কর্মী কিন্তু, স্বতন্ত্র প্রার্থীর কর্মী কিন্তু নিহত হয়েছেন। তেমন ঘটনাও কিন্তু ময়মনসিংহে ঘটেছে। তো আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে ময়মনসিংহের সাধারণ ভোটাররাও কিন্তু তারা চিন্তা করছেন যে কি করা যায়। আমি একজন ভোটারের সাথে কথা বলবো যে এই যে কেমন পরিবেশ দেখছেন এবং আপনাদের প্রত্যাশাটা কি? আমাদের প্রত্যাশা হলো এই ময়মনসিংহের যিনি ভালো কাজ করে তাদেরকে আমরা এই প্রত্যাশা করি যাতে ভালো কাজ করতে পারে। সেই জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা ওই প্রত্যাশা রাখি যাতে উনি যে উদ্যোগ নিয়েছে, উদ্যোগভাবে যাতে সেই কাজটা উনি ভালো করে সফলভাবে কাজটা করে তোলে। তো শুনছিলেন ভোটাররাও চাচ্ছেন যে নির্বাচন কমিশন যাতে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের পরিবেশ বজায় রাখে, সেই প্রত্যাশাও কিন্তু সাধারণ ভোটাররা করছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে নির্বাচনের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। রুবায়েত, আপনাকে ধন্যবাদ। আসন্ন জাতীয় নির্বাচন ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহীর সারদায় সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনে পুলিশের ভূমিকাও গুরুত্বপূর্ণ। পুলিশ বাহিনীর সদস্যরা কোনো রাজনৈতিক দলের রক্ষক নয় বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো প্রার্থী বা এজেন্টের কাছ থেকে অনৈতিক সুবিধা বা আপ্যায়ন গ্রহণ করা যাবে না। কোনো প্রার্থী বা এজেন্টের নিকট হতে কোনো প্রকার অনৈতিক বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করবেন না। কেন্দ্রে কোনো প্রকার অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসারের পরামর্শ মোতাবেক তা শক্ত হাতে দমন করতে হবে। আপনারা পেশাদারিত্বের পরিচয় দিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কার্যকর ভূমিকা পালন করবেন।
ক্ষমতার অপব্যবহার করে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাদওয়ান সিদ্দিক ববি এবং টিউলিপ সিদ্দিক সহ 18 জনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণার জন্য আগামী 2রা ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালতে এ দিন ধার্য করা হয়। আজ এই মামলার যুক্তিতর্কের দিন ধার্য ছিল। কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমকে আদালতে হাজির করা হয়। জুলাই অভ্যুত্থানকালে মোহাম্মদপুরে হত্যাযজ্ঞে নানক তাপস সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে ট্রাইব্যুনাল 1-এর এই আদেশ দেন। 29 জানুয়ারির মধ্যে পলাতকদের আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। 28 আসামির মধ্যে গ্রেফতার রয়েছেন মাত্র 4 জন। মুদাসির আলী প্রতিবেদন। 2024-এর অভ্যুত্থানকালে 18 ও 19 জুলাই রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের ওপর চালানো হয় ব্যাপক দমনপীড়ন। এর মধ্যে মোহাম্মদপুর পরিণত হয় রণক্ষেত্র, যেখানে প্রাণ হারান স্কুল শিক্ষার্থী ফারহান ফাইয়াজ, মাহমুদুর রহমান সৈকত, রাজু, মাহি, রোকন সহ 9 জন। সেই ঘটনায় রোববার ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দেয়া হয় ট্রাইব্যুনালে, যা আমলে নিয়ে পলাতক 24 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এছাড়া 29 জানুয়ারির মধ্যে আসামিদের হাজির করার নির্দেশ দেয়া হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। অভিযোগ গঠনের শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, আসামিদের বিরুদ্ধে 3টি অভিযোগ আনা হয়েছে। এখানে 3টা অভিযোগে মোট 28 জনকে আসামি করা হয়েছে। 50 জন সাক্ষী এখানে আছে এবং বাকি সমস্ত অডিও, ভিডিও, ডকুমেন্ট সহ ডকুমেন্টারি এভিডেন্স সবকিছু এখানে উপস্থাপন করা হয়েছে, যেগুলো বিচারের সময় আপনারা এক এক করে দেখতে পাবেন। হত্যাযজ্ঞে ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানকের সম্পৃক্ততার বিষয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। ফজলে নূর তাপস প্রাইম মিনিস্টারকে টেলিফোনে যে কথা বলে পরামর্শ দিচ্ছিলেন, মোহাম্মদপুর থেকে একটা বাহিনী যাবে, তাদেরকে যেন যেতে বলা হয়, যাতে যেতে সুযোগ দেওয়া হয় এবং আন্দোলনকারীদেরকে আক্রমণ করা হয়। জাহাঙ্গীর কবির নানকের পেশা যে গুন্ডা বাহিনী মোহাম্মদপুর এলাকায় ছিল, তাদের সেই গুন্ডা বাহিনীর বিভিন্ন পর্যায়ের নেতারা প্রত্যেকেই সশস্ত্র ছিল এবং ভিডিওতে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাইমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি এই মামলায় বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তাবিত 25 বছরের জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা নিয়ে উদ্বেগ এবং আপত্তি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনগণের অংশগ্রহণ ছাড়াই এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। বক্তারা বলেন, খসড়া মহাপরিকল্পনাটি নবায়নযোগ্য জ্বালানির বদলে এলএনজি, কয়লা ও তেলের মতো আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা বাড়াবে। এতে জনগণের ওপর বাড়তি আর্থিক চাপ পড়বে। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল রেসপন্সিবল এআই সামিট, যা দায়িত্বশীল ও নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা চর্চায় গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি পেয়েছে। সকালে বাংলাদেশ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST-তে রেসপন্সিবল এআই সামিট সফলভাবে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। শিল্পখাতের বিকাশ ও প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্ব এবং সম্ভাবনা তুলে ধরেন তিনি। খেলা খবর, ক্রিকেট। জয় দিয়ে নারী T20 বিশ্বকাপ বাছাই পর্বে শুভ সূচনা করল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে 21 রানে হারিয়েছে টাইগ্রেসরা। কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 159 রান তোলে বাংলাদেশ। সর্বোচ্চ 63 রান করেন শারমিন আক্তার সুপ্তা। জবাবে 137 রানেই শেষ হয় যুক্তরাষ্ট্রের মেয়েদের ইনিংস। টাইগ্রেসের হয়ে নাহিদা 4টি এবং ঋতু 3টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন শারমিন আক্তার। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ, বললেন তারেক রহমান। জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ গঠনের প্রতিশ্রুতি। সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে জামায়াত। ইসলামী আন্দোলনের জন্য রাখা আসন নিয়ে শিগগিরই সিদ্ধান্ত।
প্রার্থিতা নিয়ে আপিল শুনানির শেষ দিনে গুরুত্ব পাচ্ছে দ্বৈত নাগরিকত্ব ইস্যু। 3 দাবিতে এসির সামনে ছাত্রদলের অবস্থান। এবং প্লট দুর্নীতিতে হাসিনা টিউলিপ সহ 18 জনের রায় 2রা ফেব্রুয়ারি। মোহাম্মদপুরে হত্যা মামলায় নানক তাপসের বিরুদ্ধে পরোয়ানা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।